আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গুমের 2 ও রামপুরায় 28 জন হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াত ও এনসিপি। নির্বাচন নিয়ে শঙ্কা হলে অন্তর্বর্তী সরকারকেও দায় নিতে হবে মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে আবারও বিএনপির আহ্বান, কয়েক উপদেষ্টাকে বিতর্কিত উল্লেখ করে অপসারণ দাবি। এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা, গণভোট, সংবিধান আদেশ আদেশ আলোচনায়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গুমের 2 অভিযোগ এবং রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে করা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1। 3 মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গুমের মামলায় পরবর্তী আদেশের দিন 20 নভেম্বর আর রামপুরার মামলায় 5 নভেম্বর পরবর্তী আদেশের দিন ঠিক করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর। আসামিদের জামিন চেয়েছেন তাদের আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সেনা সদস্যদের হাজির করাকে ঘিরে ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুমের অভিযোগে করা 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারের এসি প্রিজন ভ্যানে সকাল 7:15 ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে সেনা সদস্যদের ট্রাইব্যুনালের হাজতে নিয়ে যাওয়া হয়। সকাল 8:05 তাদের ট্রাইব্যুনাল 1-এর আদালত কক্ষে নেওয়া হয়। প্রথমে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত হন আদালত। দুপক্ষের বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। 10 জন আসামিকে হাজির করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আসামিপক্ষ বলে আদালতের প্রতি সম্মান দেখিয়ে সেনা সদস্যরা হাজির হয়েছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। 3টি আবেদন প্লেস করেছি, একটি জামিন আবেদন, একটি কমিউনিকেশন প্রিভিলেজ। সকাল 10টার পরে আবারও এসি প্রিজন ভ্যানে করে আসামিদের বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়টি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় বিষয়টি তেমন নয়। নির্বাচনের আগে যাতে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করে এমনটা চায় বিএনপি। নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনে পদোন্নতি সহ সব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টা তদারকি করবেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, জনপ্রশাসনে বিভিন্ন দলের প্রভাব রয়েছে, বিষয়টি সত্য নয়। বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে। নির্বাচনকালীন সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত।
জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উভয় দলই মনে করে নির্বাচন কমিশন সংস্কার জরুরি এবং বর্তমান উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা পক্ষপাতদুষ্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দল দুটির নেতারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 নেতা। নেতৃত্বে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতারা। বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই সনদ, নির্বাচন কমিশন সহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি, উনি আমাদের কথায় কনভিন্সড হয়েছেন বলে আমাদের মনে হয়। এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে, এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য হচ্ছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে। আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। দুই দলের নেতারাই বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি হয় বা অনিশ্চয়তা দেখা দেয়, তাহলে দলগুলো সহ অন্তর্বর্তী সরকারকেও সেই দায় নিতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনের আগে যেহেতু কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, তাই এই সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন, বিতর্কিত উপদেষ্টাদের সরকারে রাখা যাবে না। এই সরকারের বিদায় সম্মানজনক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে এই সরকারকে আরও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায়ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে, আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করি। আবার ঠিক আছে, দেশে একটু শান্তি থাকে, যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার সম্মানের সাথে যেতে হবে।
আমরা সেটা তো চাই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ক্ষেত্রে এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এক। 2 নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এদেরকে চিহ্নিত করা। বিএনপি নেতারা বলেন আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারের নিরপেক্ষ থাকাই মূল চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সে কনসেপ্টে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। প্রস্তাব গৃহীত হলে নির্বাচন পরবর্তী সরকার সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। রাষ্ট্র সংস্কারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 50-এরও অধিক বিষয়ে নানান দ্বিমত ও নোট অব ডিসেন্ট ছিল। এরই মধ্যে গত 17 অক্টোবর জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। এরপর কমিশন জুলাই সনদের আইনি ভিত্তিসহ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির সাথে দফায় দফায় বৈঠক করছে। বিশেষজ্ঞ কমিটির সাথে বুধবারের বৈঠকে গণভোট, সংবিধান আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ এই 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংবিধান সংসদ পরিষদ হবে নাকি অন্য কিছু হবে, তো এই বিষয় নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করছি। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আমরা সরকারকে দেব। জুলাই সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। আমরা জানি যে বাংলাদেশে এর আগে 17 বার সংবিধান সংশোধন হয়েছে। গত 54 বছরে এই প্রথম সংবিধানে বড় রকমের সংস্কার করা হচ্ছে। এই সংস্কার সম্পন্ন হলে এটা বাংলাদেশের সংবিধানের একটা নতুন সংস্করণ আমাদের সামনে আসবে। বিশেষজ্ঞদের আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবটি চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার আবারও বিশেষজ্ঞ কমিটির সাথে বৈঠকে বসবে কমিশন। সিপিবি বলছে জুলাই সনদে সই না করার সিদ্ধান্তে তারা অটল। অনেকের ইচ্ছা হচ্ছে একেবারেই এই সংবিধানের খোললচে পাল্টে নতুন কিছু করা। সংবিধান সংস্কার পরিষদের নামে যদি কিছু করতে চাই, এটা প্রকৃতপক্ষেই সংবিধান পুনর্লিখনের জায়গায় যাবে, তা দেশের মানুষ গ্রহণ করবে না। সিপিবির এই নেতা মনে করেন সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব চূড়ান্ত হলে রাজনৈতিক মতভিন্নতা আরও বাড়বে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ফেনীর দাবনমুনা উপজেলার করিমপুর গ্রামে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়ালেখার মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ করেছে দক্ষিণ করিমপুর আলহাজ নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। তিনি বলেন, এলাকার ফাউন্ডেশনের মাধ্যমে 4টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। পরে মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে পুরস্কার দেয়া হয়। প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে চুরির ঘটনায় তোলপাড় বিশ্বজুড়ে। 8 মিনিটের মধ্যেই ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থল থেকে অমূল্য নিদর্শন নিয়ে পালিয়ে যায় চোরের দল। এত দ্রুত ও দক্ষতার সাথে দিনের আলোয় কিভাবে চুরি হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছে। লুভর জাদুঘরে চুরির ঘটনা নিয়ে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। রোববার সকালে জাদুঘর খোলার কিছু সময় পরই শ্রমিকের বেশে লুভর জাদুঘরে ঢুকে পড়ে চোরের দলটি। জাদুঘরের দক্ষিণ পূর্ব কোণে গ্যালারি অফ অ্যাপোলোতে ঘটে ওই ঘটনা, যেখানে শত বছর ধরে রয়েছে রাজপরিবার ও সাম্রাজ্যবাদী শাসকদের মুকুট ও অলংকার। লুভর প্রাঙ্গণের মূল ফটকে 593 ফুট দূরে ফুটপাতে একটি ট্রাকের উপর যান্ত্রিক মই বসানো হয়। সকাল 9:30টার দিকে
দুজন মই বেয়ে মিউজিয়ামের বারান্দায় ওঠে। 9টা 34 মিনিটে অ্যাঙ্গেল গ্রাউন্ডারে কাঁচ ও কাঠের জানালা কেটে মূল মিউজিয়ামে ঢুকে পড়ে তারা। কাঁচ কাটার মেশিন দিয়ে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখালে রক্ষীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভেস্ট পরা এক ব্যক্তি অ্যাঙ্গেল গ্রাউন্ডার দিয়ে একটি প্রদর্শনী ক্যাবিনেট খুলতে চেষ্টা করছেন। চোরেরা দুটি ক্যাবিনেট ভেঙে রত্নগুলো নিতে ও পালাতে সময় নেয় মাত্র 3 মিনিট 57 সেকেন্ড। সকাল 9টা 38 মিনিটের দিকে পালিয়ে যাওয়ার আগে চোরেদের ব্যবহৃত যান্ত্রিক মইয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এরপর ইয়ামাহা ট্যাক্সিম্যাক্স স্কুটারে চড়ে পালিয়ে যায়, যা প্যারিসের সরু রাস্তায় অদৃশ্য হয়ে যেতে সক্ষম। তারা কোথায় পালিয়েছে তা এখনও রহস্যই রয়ে গেছে। চুরি যাওয়া বেশিরভাগ অলংকার 1900 শতকের নেপোলিয়ান ও তার ভাতিজা তৃতীয় নেপোলিয়ান পরিবারের ছিল। তবে ইউজেনির ক্রাউন পালানোর পথে পরে গিয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হয়েছে। চুরি যাওয়া মোট 8টি রত্নের মধ্যে রয়েছে রানী হরটেন্স ও রানী মেরি আমেলিয়ার টিয়ারা, নেকলেস এবং একজোড়া কানের দুল। নেপোলিয়ন বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে উপহার দেওয়া পান্নার নেকলেস ও কানের দুল, সম্রাজ্ঞী ইউজেনির মুক্ত ও হীরের টিয়ারা এবং হীরের ব্রোঞ্জ, যা রেলিকুয়ারি ব্রোঞ্জ নামে পরিচিত। আমিনা রহমান সত্যি, চ্যানেল আই। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত বৈঠক হওয়ার কথা ছিল। কৃষি সংবাদ। যশোরের কোল্ড স্টোরেজগুলিতে বিপুল পরিমাণ আলু এখনও অবিকৃত রয়েছে। সরকার নির্ধারিত দামে বিক্রি না হওয়ায় ব্যাপক লোকসানে পড়েছেন আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। 30 নভেম্বরের মধ্যে স্টোর খালি করতে না পারলে নতুন মৌসুমে আলু সংরক্ষণের সুযোগ হারানোর শঙ্কাও রয়েছে। প্রকৃতি সংবাদ। উত্তরের 5 জেলার প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি হয়েছে। জেলা স্কুল মোড়ে কর্মসূচিতে বক্তৃতা করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রায়হান সিরাজি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান সহ অন্যরা। অন্তর্বর্তী সরকার জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিলেও নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রকল্পটি ঝুলে যাওয়ার শঙ্কায় বক্তারা নিজস্ব কোষাগারের অর্থ দিয়ে নভেম্বর মাসেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বনানীতে মালয়েশিয়ার হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মিস্টার DIY এর 8ম স্টোর উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী ও মডেল মেহসাবিন চৌধুরী, DIY এর হেড অফ অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন, মার্কেটিং ম্যানেজার রাহাত নবী সহ অন্যরা। উদ্বোধন উপলক্ষে 25 অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার কার্যক্রম। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। কুড়িগ্রাম ও লালমনিরহাটে লোকগান ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে উঠেছে। বেসরকারি সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার 600-রও বেশি শিশু শিখছে লালনগীতি, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়া, পল্লীগীতি সহ বিভিন্ন লোকগান। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট।
লালন গানের চর্চায় নিজেদের ডুবিয়ে রেখেছে একদল শিশু। সংস্কৃতি চর্চা কেন্দ্র গুরুগৃহের আঙিনায় পাটি বিছিয়ে বাঁশি, দোতরা, একতারা, খমক, সারিন্দা, তবলা, বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে চলছে লালন গানের চর্চা। এই দৃশ্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল সিংহীমারির একটি সংস্কৃতি চর্চা কেন্দ্রের। শুধু সিংহীমারি নয়, লোকগানের নিভৃত চর্চার আতুরঘর হয়ে উঠেছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরী নামের সংস্কৃতি চর্চা কেন্দ্রটি। লালনের মধ্যে এমন কিছু জ্ঞান আছে, এমন কিছু কথা আছে যা আমাদের মনকে ছুঁয়ে দেয়। মায়ের তরী এমন একটা সংগঠন যে আমাদের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীত, লোকসংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য কাজ করে। নরওয়ে নাগরিক, কবি, আলোকচিত্রী ও গবেষক উয়েরার সেথের বাংলাদেশে ঘুরতে এসে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন মানবিক সংগঠন মায়ের তরী। এই উত্তরাঞ্চলে লালন গীতিটা আমাদের সেই মায়ের হাত ধরেই এসেছে। আর উনি গত বছরে 53টা লালন গীতির গবেষণা করে ওনার নরওয়ের ভাষায় উনি একটি বই লিখেছেন। তো আমাদের লালন গীতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এই লক্ষ্যে যে বাচ্চাদের মানবিক হওয়া প্রয়োজন। বাচ্চারা বোঝে না, রাশি গায়, আসলে বোঝে না, তবু গায়, মন খোলা গায়। গ্রামীণ বাংলার প্রায় হারিয়ে যাওয়া সুর ও শব্দকে পুনরুজ্জীবিত করতে এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। সাদিও মোর, চ্যানেল আই। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে আসন্ন শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ও শ্রমিকের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। বাজাফের সাবেক সভাপতি শাহ আতিউল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর হাতিরপুলে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তাসলিমা আক্তার। আলোচনা সভায় ছিলেন ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির যুগ্ম সম্পাদক প্রবীর সাহা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, পুস্তক বাধাই শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সোহেলা রুমি সহ অন্যরা। এবারে জানাবো খেলার খবর। অ্যাসোসিয়েশনের কাভা কাপ মেন্স 2025 টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপকে 3-0 সেটে হারিয়েছে লাল সবুজরা। এর আগে বিকেলে মিরপুরে ইনডোর স্টেডিয়ামে 6 জাতির টুর্নামেন্ট উদ্বোধন করে টুর্নামেন্টের পর্দা নামবে 28 অক্টোবর। এরই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুমের 2 ও রামপুরায় 28 হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াত ও এনসিপি। নির্বাচন নিয়ে শঙ্কা হলে অন্তর্বর্তী সরকারকেও দায় নিতে হবে মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে আবারও বিএনপির আহ্বান। কয়েক উপদেষ্টাকে বিতর্কিত উল্লেখ করে অপসারণ দাবি। সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা, গণভোট, সংবিধান আদেশ ও আলোচনায়। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।